हाई फ्रेंड्स, आमी ऋतुपर्णा और आमार एक नतून ब्लगे सबाइके स्वागत। केमन आछेन सबाई? आमी भालो आछि। आर चलुन आज एकटू कलकाता घुरे देखी। चलुन आजके निजेर शहरटाके एकटू देखे आसि। आज 12 पौष 29 डिसेम्बर शुक्रबार। तो आजके आमरा गिয়েছিলাম शीतेर छुटीते कलकाता देखते। प्रतिदिनेर मतो आजकेर ब्लगटाओ छाद थेके शुरू करछि। खूब मिष्टि रोदेर एकटा दिन, यदिओ कलकाताय एखोनो शीत अधरा, तबुओ एई मिठे रोद गाये लागिয়েই किन्तु आजके घुरते बेरिये गेছিলাম। আর তার জন্য খাওয়ারও প্রস্তুতি করে নিয়েছিলাম। সারাদিন সেইভাবে খাওয়া দাওয়া হয় না ঘুরতে বেরোলে, তাই সিদ্ধ ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা দিয়ে লাঞ্চ সেরে গৌরিকা রশ্মিতাকে নিয়ে বেরিয়ে গেলাম কলকাতা পরিক্রমায়। চলুন আমার সাথে ঘুরে আসবেন আমার শহরে আর একটা পকেট ফ্রেন্ডলি বেড়ানোর, শীতে বেড়ানোর ট্যুর প্ল্যান আপনাদের করে দিচ্ছি। তো আমাদের যাত্রাটা শুরু হয়েছিল নিউ গড়িয়া স্টেশন থেকে। এখন আমরা নিউ গড়িয়া স্টেশনে রয়েছি আর ওই আমাদের দুজন মেম্বার আসছে। তো চলুন এইবারে মেট্রোর দিকে এগোনো যাক। চলুন মেট্রো স্টেশনে এসে গেছি, টিকিট কাটাও হয়ে গেছে। এইবারে ট্রেন আসলে আমরা উঠে যাব পার্ক স্ট্রিট স্টেশনে। আজকের বেড়ানোর তালিকাটা বেশ লম্বা ছিল এবং অনেকগুলো জায়গা আমরা ভিজিট করেছিলাম। তো আমরা প্রথম যাব পার্ক স্ট্রিটে বা ধর্মতলাতে নামলেও, মানে স্প্ল্যানেডে নামলেও হয়, তবে পার্ক স্ট্রিটে নামলে বেশি সুবিধাজনক। তো পার্ক স্ট্রিটে এসে গেছি আর এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে দিয়ে। তো আমাদের প্রথম গন্তব্য ছিল ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় সংগ্রহশালা। যেহেতু শীতের ছুটি চলছে, শুক্রবার হলেও কিন্তু ভিড়টা কিন্তু বেশ ছিল। যদিও শনি রবিবার এর থেকে অনেক গুণ বেশি ভিড় থাকে, তবুও টিকিটের লাইনে প্রায় 15 মিনিট মতো দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করে এখন আমরা মিউজিয়ামের ভেতরে। বলে রাখি, স্টুডেন্টদের জন্য কিন্তু 20 টাকা করে, আর অ্যাডাল্টদের জন্য 75, আর ফরেনারদের জন্য 500 টাকা করে টিকিট। আর ক্যামেরার জন্য, মোবাইল ক্যামেরার জন্য 60 টাকা করে কিন্তু চার্জ নিচ্ছে। চলুন এবার ইন্ডিয়ান মিউজিয়াম তৈরির যে ইতিহাসটা সেটা একটু বলি। 1808 সালে এই মিউজিয়ামটা তৈরির কাজ শুরু হয় কলকাতার চৌরঙ্গি রোডে এবং 1814 সালে এই মিউজিয়ামটা তৈরির কাজ শেষ হয়। 1784 সালে যখন বাংলায় উইলিয়ামস জোন এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন, তারপর থেকেই কিন্তু বিভিন্ন প্রাকৃতিক উপাদান বা মানুষের তৈরি উপাদান সংরক্ষণের ভাবনা চিন্তা শুরু হয়। আর সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু চৌরঙ্গি রোডে প্রায় 6 একর জমির ওপর তৈরি হয় এই ইন্ডিয়ান মিউজিয়াম। আর এই ইন্ডিয়ান মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ছিলেন কিউ রেভার, আর যিনি দায়িত্বে ছিলেন তিনি হলেন ড্যানিশ বোটানিস্ট ন্যাথানিয়েল ওয়ালিচ। মিউজিয়ামে 6টি বিভাগ রয়েছে: পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, প্রাণীতত্ত্ব, ভূতত্ত্ব, শিল্পকলা বিভাগ ও অর্থনৈতিক উদ্ভিজ বিভাগ। এছাড়া রয়েছে প্রাচীন বিভিন্ন সামগ্রী, প্রাগৈতিহাসিক সামগ্রী, ফসিল রয়েছে, মিশরের স্থাপত্য, মিশরের ইতিহাস রয়েছে, আর রয়েছে ভরত হুতের বৌদ্ধ স্তূপের যে মডেলটা সেটাও কিন্তু এখানে সংরক্ষিত হয়েছে। প্রায় 3 ঘন্টা আমরা মিউজিয়ামে ছিলাম, কিন্তু 3 ঘন্টা কিন্তু এনাফ নয় মিউজিয়াম দেখার পক্ষে। যারা একটু ইতিহাস ভালোবাসে অন্তত 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা কিন্তু দেখতে লাগবে এবং ডেসক্রিপশন পড়তে লাগবে। পুরো দিনটাই হচ্ছে মিউজিয়ামে থাকলে তবে কিন্তু ঠিকঠাকভাবে মিউজিয়ামটাকে দেখা সম্ভব। যাই হোক, যেটুকুনি দেখলাম, যেটুকুনি পড়েছিলাম সেটাই হচ্ছে আমাকে সমৃদ্ধ করেছে।
তো এখন তো মিউজিয়াম থেকে প্রায় 2:30 বাজে আমরা বেরিয়ে এসেছি। তো এখন এইখানে যে স্ট্রিট ফুডের দোকানগুলো আছে সেখান থেকেই সবাই একটু মোমো, চাট, চা, লস্যি ইত্যাদি খাওয়া দাওয়া করলো, কারণ সবারই তো মোটামুটি খিদে পেয়ে গেছিল। খাওয়া দাওয়া সেরে আবার মেট্রো চড়ে আসলাম ময়দানে। তো ময়দানে হচ্ছে প্রথমেই গেলাম ময়দান স্টেশনে নেমে ইলিয়ট পার্কে। কলকাতার বুকে টাটা গোষ্ঠীর একটা উপহার হচ্ছে এই ইলিয়ট পার্ক। এখানে কিন্তু অনেক রকমের পাখি দেখলাম। ওই দেখুন দুটো শালিক কেমন ঘুরে বেড়াচ্ছে, ওদিকে কাক রয়েছে, বিভিন্ন পাখি রয়েছে যেমন, তেমন কিন্তু কাঠবিড়ালি এবং অন্যান্য ছোট ছোট জীবজন্তুও কিন্তু দেখা গেল। একটা লেক রয়েছে এবং লেকের জলটা কিন্তু ভীষণ পরিষ্কার। তো এখানে শীতের দুপুরে ইজিলি বসে 3-4 ঘন্টা কাটিয়ে দেওয়া যেতেই পারে। আর পাতাবাহারের গাছ, ফুলের গাছ দিয়ে কিন্তু সুন্দর করে সমগ্র অঞ্চলটাকে যেমন সাজানো হয়েছে, তেমন কিন্তু একটা বড় বট গাছও এখানে রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, আমি ওইদিকেই এগোচ্ছি। আর এই বট গাছটা রয়েছে, যদিও বোটানিক্যাল গার্ডেনের বট গাছের বিস্তৃতি অনেক বেশি, ঠিক ওইটা টাইপেরই আমার দেখতে লাগছিল। যাই হোক, ওখানে গিয়ে আমাদের মেম্বার্সরা সব বসেছিল, আর এখানে এই মেয়েগুলো না পিকনিক করছিল। তো এই রকম শীতের একটা দিন কিন্তু ইলিয়ট পার্কে ইজিলি কাটানো যেতে পারে। আধা ঘন্টা মতো আমরা এই পার্কে ছিলাম, আর সবাই অবশ্য বসে রেস্ট নিচ্ছিল। ওই 3 ঘন্টার হাঁটার যে রেস্টটা সেটা নিচ্ছিল। আর এই গগনচুম্বী সব বিল্ডিংগুলো রয়েছে, আর তার সামনেই ইলিয়ট পার্ক থেকে বেরিয়ে ডান দিকের রাস্তাটা ক্রস করলেই রয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল পার্ক। এই পার্কটাও কিন্তু রাস্তার ওপরেই রয়েছে, সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আর পথ চলতি মানুষেরা কিন্তু অনায়াসে এখানে বসে বিশ্রাম নিতে পারে। বেশ খানিকক্ষণ বিকেলবেলা হাওয়াতে কাটানো যেতেই পারে। তো খুব ইচ্ছে ছিল আজকে তারামণ্ডলে কোনো একটা শো দেখার, কিন্তু এতটাই ভিড় ছিল, সেই ইচ্ছে ত্যাগ করতে আমরা বাধ্য হলাম আর এগিয়ে গেলাম পরবর্তী গন্তব্যের দিকে। এই ক্রিসমাসে যেখানেই যাব সেখানেই লাইন। তো এখন আমরা রয়েছি ক্যাথিড্রাল চার্চে, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। তো টিকিটের লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 5 মিনিট মতো। খুব যে ভিড় ছিল সেটা নয়, তবে অল্প বিস্তর ভিড় তো ছিলই। চলুন, টিকিট কাটা তো হয়ে গেছে, এবার ভেতরে ঢোকা যাক। এই চার্চে কিন্তু আগে কখনো আমি আসিনি, এই প্রথম এলাম। জানেন তো, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত বিদেশি রাষ্ট্রগুলোতে যেসব ক্যাথিড্রাল গঠিত হয়েছিল তাদের মধ্যে এই সেন্ট পলস চার্চটা কিন্তু প্রথম। এই চার্চের ভিত্তি স্থাপন হয় 1839 সালে এবং সবার জন্য চার্চটি খুলে দেয়া হয় 1847 সালে। আর বিশপ ড্যানিয়েল উইলসন এই চার্চটির প্রতিষ্ঠা করেন। ইউরোপীয় গথিক স্থাপত্যের অন্যতম নিদর্শনই হল এই সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। চলুন এবার চার্চের ভেতরে যাওয়া যাক, আর ভেতরে কি আছে সেগুলো দেখি। যেহেতু ক্রিসমাস উইক চলছে, তাই কিন্তু খুব সুন্দর করে আলো, বেলুন, স্টার ইত্যাদি দিয়ে সমগ্র চার্চটাকে সাজানো হয়েছে। আমার নিজের ভাবতেই খারাপ লাগছে, এত জায়গায় যাই কিন্তু ঘরের পাশে এই জায়গাটাতে আগে কখনো আসিনি। তো এখানে ডোনেশন বক্স রয়েছে, যে যার মতো ডোনেট করে দিয়ে যাচ্ছে। আর এত সুন্দর করে সমস্ত কিছু ডেসক্রাইব করা রয়েছে, দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এটা হচ্ছে প্রার্থনা যে রুমটা রয়েছে, প্রেয়ার রুম, সেটার ছাদ। অপূর্ব সুন্দরভাবে ছাদটা কিন্তু তৈরি, কারুকার্যটা কিন্তু ভীষণ সুন্দর। আর এটা হচ্ছে প্রার্থনা কক্ষ। অপূর্ব শিল্পশৈলীর নিদর্শন কিন্তু এই চার্চটি। বেশ অনেকক্ষণ চার্চের ভিতরে কাটিয়ে এইবারে গুটি গুটি পায়ে আমরা আবার বাইরে বেরিয়ে আসলাম।
এটা হচ্ছে চার্চের বাইরে যে বাগানটা রয়েছে সেই বাগানটা। আর যেহেতু শীতকাল সেহেতু সারা বাগান জুড়ে কিন্তু বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকা আর কসমস এই জাতীয় ফুল কিন্তু ফুটে রয়েছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর চলুন, এদিকে হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম কাহিনী বর্ণনা করা হয়েছে পুতুলের মাধ্যমে। এটাও কিন্তু দেখতে খুব ভাল লাগছিল, কিন্তু কাছে যাওয়া যাচ্ছিল না, বাউন্ডারি দেয়া ছিল। জন্ম কাহিনীটা সম্পূর্ণ পুতুলের মাধ্যমে এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। চলুন এবার পরবর্তী গন্তব্যের দিকে এগোনো যাক। আর বাইরে বেরিয়েই রয়েছে দেখুন, এখানে বিভিন্ন ধরনের পুতুল বিক্রি হচ্ছে, ক্রিসমাসের জিনিসপত্র, মোমবাতি ইত্যাদি বিক্রি হচ্ছে। তো গৌরিকা রশ্মিতা যখন ছোট ছিল তখন কিন্তু এগুলো খুব কিনতো, এখন আর বায়না করে না এগুলো কেনার জন্য। তো চলুন আমাদের পরবর্তী যে গন্তব্য রয়েছে তার দিকে এগিয়ে যাই। মোটামুটি 5-7 মিনিট কিন্তু এবারে আমাদের হাঁটতে হবে। আর দেখুন এখানে বাদাম পুড়িয়ে বিক্রি হচ্ছে। এই আমাদের পরবর্তী গন্তব্য। এখন আমি দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার লাইনে টিকিট কাটার জন্য। তো এখানে একটা ডেসক্রিপশন রয়েছে যেটা আপনাদের জন্য রইল। আর 30 টাকা করে টিকিট। হাতে টিকিট পেয়ে গেছি, প্রায় 5-7 মিনিট লাইনে দাঁড়াতে হয়েছিল। আর এখন আমি রয়েছি ভিক্টোরিয়ার এন্ট্রি গেটের সামনে। তো চলুন এবার ভিক্টোরিয়াতে ঢোকা যাক। হাওড়া স্টেশন যেতে গেলে বা ওই সাইডে যেতে গেলে সবসময় এই ভিক্টোরিয়াকে বাইরে থেকে দেখে দেখেই যাই। অনেক দিন পর, অনেক বছর পর কিন্তু আবার আজকের ভিক্টোরিয়ায় এলাম। যাই হোক, বেশ লাগছিল। কলেজের অনেকটা সময়ই কিন্তু এখানে বসে আমরা কাটিয়েছি বন্ধুরা গল্প করে। তো সেই সমস্ত স্মৃতিগুলো নস্টালজিক একটু হয়ে পড়ছিলাম, ভাবছিলাম। তা ঠিক আছে, চলুন আমার ব্লগগুলোর অন্যতম উপাদানই হচ্ছে ইতিহাস। আর ইতিহাসটা একটু বলি যে ভিক্টোরিয়া কিন্তু একটা স্মৃতিসৌধ। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া 1901 সালে মারা যাওয়ার পর তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু তৎকালীন বাংলার বড়লাট লর্ড কার্জন এই ভিক্টোরিয়া স্থাপনের সিদ্ধান্ত নেন এবং সেই মতে 1906 সালে ভিক্টোরিয়ার নির্মাণ কার্য শুরু হয় এবং জনসাধারণের জন্য এই স্থাপত্যটি খুলে দেওয়া হয় 1921 সালে। কার্জনের কিন্তু আরেকটি উদ্দেশ্য ছিল এই ভিক্টোরিয়া স্থাপনের ক্ষেত্রে, তাজমহলকে টেক্কা দেবে। তো যাই হোক, তাজমহলের মতো অতটা ফেমাস না হলেও কলকাতার বুকে অন্যতম পর্যটন বা অন্যতম ট্যুরিস্ট স্পট ভিক্টোরিয়া কিন্তু হয়ে রয়েই গেছে, যা কিন্তু সত্যিই আমাদের কাছে গর্ব। আর চলুন এইবারে শিল্পশৈলীটা একটু দেখাই আপনাদের। এখন আমরা মিউজিয়ামের ভেতরে রয়েছি ভিক্টোরিয়ার। আর যদিও সবাই এতটা ক্লান্ত ছিল সারাদিন হেঁটে হেঁটে, সেই কারণে আমরা শুধু কিন্তু ফার্স্ট ফ্লোরটাই দেখেছি। আমরা কিন্তু উপরে যে মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো আগে যদিও আমি দেখেছি, কিন্তু এবারে আর কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। এখানে কিন্তু সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে যে তরোয়াল ইত্যাদি ব্যবহার করেছিল এগুলো কিন্তু সেগুলোই 1757 সালের পলাশি যুদ্ধের জিনিসপত্র কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে। আর পাশেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের আর্ট গ্যালারি। এখানে অবনীন্দ্রনাথ ঠাকুরের নিজের আঁকা বিভিন্ন ছবি কিন্তু সংরক্ষিত হয়েছে। তো চলুন, মিউজিয়ামের ভেতর থেকে এখন কিন্তু আমরা বাইরে চলে এসেছি। আর এখন কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে। আর এত সুন্দর লাগছিল ভিক্টোরিয়াকে দেখতে, মানে বলার মতো না, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো আস্তে আস্তে গেট বন্ধ হওয়ারও সময় হয়ে আসছিল। বাঁশি বাজিয়ে সবাইকে সতর্ক করে বলে দেওয়া হচ্ছিল বেরিয়ে যাওয়ার জন্য। আর সেই মতো আমরাও বেরিয়ে যাই। এখানেই কিন্তু একটা বিপত্তি ঘটেছিল।
তো বিপত্তিটা হলো এই যে গৌরিকা, রশ্মিতা, গার্গী আর মনিকা সামনের গেট দিয়ে বেরিয়েছিল, আর আমি দুই ছাত্রীকে নিয়ে, রূপসা আর ঐশিকীকে নিয়ে পিছনের গেট দিয়ে বেরোই। আর যেহেতু ভিক্টোরিয়া বন্ধ হয়ে গেছিল, আমাকে কিন্তু পুরো ক্যাথিড্রাল রোডটা দিয়ে সামনের গেটে যেতে হয়েছিল। যাই হোক, উপরই পাওনা ছিল ক্যাথিড্রাল গেটের আলোকসজ্জা। চলুন, মোহরকুঞ্জতে পৌষ উৎসব হচ্ছে, একটু ঢুকে দেখে আসি। জানেন তো, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ডাক নাম ছিল মোহর, আর তার নাম অনুসারেই কিন্তু এই উদ্যানটার নামকরণ করেছে মোহরকুঞ্জ। এটা একটি সরকারি উদ্যান, একটা মুক্ত মঞ্চ আছে। বিভিন্ন জেলার বিভিন্ন জিনিসপত্র রয়েছে, খাওয়ার স্টল রয়েছে যেমন, তেমন কিন্তু হাতের কাজেরও বহু জিনিস এখানে রয়েছে। প্রায় 10 মিনিট মতো মোহরকুঞ্জতে ছিলাম, তারপর কিন্তু আবার ক্যাথিড্রাল রোডের আলোকসজ্জা দেখতে দেখতে এগিয়ে চললাম ভিক্টোরিয়ার দিকে। তো চলুন, অনেকটাই চলে এসেছি, আর একটুখানি হেঁটে গেলেই কিন্তু ভিক্টোরিয়ার এন্ট্রি গেট। আর বলতে বলতেই কিন্তু চলে এলাম ভিক্টোরিয়াতে। এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা এবারে বাড়ির দিকে রওনা হলাম। তো যদি আমার ব্লগগুলো ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস দেবেন। যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন। যেতে যেতে ঘাটতিগুলো তো অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখানেই ইতি। দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শীতের ছুটিতে বেরিয়ে আসুন কলকাতার এই জায়গাগুলোতে। নমস্কার।